শিগগির এখানে এসো। তুমি এমন উতলা হয়ে ডাকাডাকি করছো কেন? ও বুঝেছি, কাকুকে একেবারে সাথে করে নিয়ে এসেছো বুঝি? না বড় বউ, আমি কাকুনের যে কোনো খোঁজ পাইনি। খোঁজ পাওনি মানে? গৌতম যেখানে ওর বাড়ির ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে আমি যে গৌতমের কোনো খোঁজ পাইনি বড় বউ। আর ওই স্থানীয় বাসিন্দারা বলল গৌতম নামে কেউ নাকি ওখানে কোনোদিনও ছিল না, কোনোদিনও ছিল না। তোমার কথা শুনে তো আমার হাত পা কাঁপছে। কাকুনের যদি কোনো ক্ষতি হয়ে যায়? কাকুনের কোনো ক্ষতি কিছু মানে? শুনেছি আজকাল নাকি কিছু খারাপ লোক নাম বাড়িয়ে বিয়ে করে নিয়ে গিয়ে মেয়েদের অন্য জায়গায় বিক্রি করে দেয়। না না না, এ কথা বলো না বড় বউ, এ কথা বলো না। আমার আমার কাকুরের যদি তেমন কিছু হয়ে যায় তাহলে নিজেকে আমি কিছুতেই পড়া করতে পারবো না, কিছুতেই না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে তাহলে কাকুনির কথা কি ভাববে বলো তো? একই কথা বলছো বড় বউ? এটা যে কান্নার সময় নয়। সত্যি সত্যি যদি তেমন কাকুনের তেমন কিছু হয়ে থাকে তাহলে আমাদের যে কাকুনকে বাঁচাতে হবে বড় বউ। তারও আগে ওই গৌতম নামের সেই লোকটাকে আমাদের যে খুঁজতে হবে। বুঝতে হবে না দাদা, গৌতম নামের সেই লোকটা আজ সশরীরে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। গৌতম নেন, আমায় জুতো মারুন। আপনাদের বোনকে বিয়ে করে নিয়ে গিয়ে আমি কোথায় বিক্রি করে দিয়েছি সেই অভিযোগে আমায় পুলিশে দেন। ছি 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 ছি, এ তুমি কি বলছো ভাই? এ তুমি কি বলছো? আমরা তোমাকে পুলিশে দিতে যাব কেন? নিশ্চয় দেবেন বৌদি। আমি যদি আপনাদের সামনে প্রতারণা করি তাহলে আপনারা অবশ্যই আমাকে পুলিশে দেবেন। আর আপনারা যদি আমার সঙ্গে প্রতারণা করে থাকেন তাহলে আমার কি করা উচিত সেটা বলতে পারেন? গৌতম আমরা আমরা তোমার সাথে প্রতারণা করেছি? হ্যাঁ, আপনারা জেনে বুঝে একটা অন্তঃসত্ত্বা মেয়েটাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। মিথ্যে কথা, মিথ্যে কথা। কাকুন কাকুন একজনকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু তার নারী সত্তাকে বিসর্জন দিয়ে কলঙ্কিনী সাজার মতো কোনো কাজ কাকুন করতে পারে না, পারে না। আরে নয় দাদা, পেরেছে। গৌতম শুনুন তাহলে, ওই ফুলের সজ্জা রাত্রে কাকর হঠাৎ অসুস্থ হয়ে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম হয়তো অ্যাসিডিটি হওয়ার কারণে ও বমি করছে, কিন্তু হসপিটালে নিয়ে যেতে ডাক্তার তো অন্য কিছু ডাউট করে বসলো। তারপর পেটের ছবি ইউএসজি রিপোর্ট করতে ও ধরা পড়লো 1 মাসের কাকন অন্তঃসত্ত্বা। না! তার ইউএসজি রিপোর্ট আমার এই হাতে, এই দেখো। কি আমি কি দেখছি বড় বউ? শয়তানি মেয়েটা আমার বংশের মান সম্মান সব পথের ধুলোয় মিশিয়ে দিয়েছে। সামনে পেলে হতভাগীটাকে গলা টিপে আমি শেষ করে দিতাম। তুমি এখনই এত উত্তেজিত হও না। সব রিপোর্ট সব সময় সত্যি হয় না। আমরা আবার নতুন করে রিপোর্ট করাবো। কিন্তু বড় বউ, সেই রিপোর্টও যদি এর সাথে মিলে যায় তখন কি হবে তুমি ভেবে দেখেছো বড় বউ? বিষটাকে যে যতই ঘাটবে বিষটার দুর্গন্ধ যে ততই ছড়াবে।
তাই তাই আজ আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমাতে একটা অনুরোধ করছি ভাই গৌতম, রাহুলের পেটের ওই পাপটাকে নষ্ট করে দিয়ে কাকনকে তুমি সরল মনে মেনে নাও ভাই। অসম্ভব! অন্যের অস্তিত্বটাকে আমি কখনো আমার স্ত্রী বলে আমি স্বীকার করব না। গৌতম, আমি বেশ বুঝতে পারছি আপনারা সব কিছু জেনে বুঝে ওই নষ্ট মেয়েটাকে আমার ঘরে চাপিয়ে দিয়ে গৌতম, আপনাদেরকে আমি সবাইকে পুলিশে দেবো। না! না না, এত বড় কঠিন সিদ্ধান্ত তুমি নিও না ভাই গৌতম। কাকন হয়তো না জেনে এত বড় ভুল করে ফেলেছে। একটা ভুলেই কি গোটা জীবন নষ্ট হয়ে যেতে পারে বলো? তাই তাই তো বলছি ভাই, যেভাবেই হোক কাকনকে তুমি মেনে নাও। তাতে তাতে তুমি যা বলবে আমি তাই করব। বেশ, আপনি যদি এত করেই বলছেন আপনার বোনকে মুক্ত করতে মুক্ত মূল্য হার মনে করে আমি আমার গলায় ঝুলিয়ে নেব, কিন্তু সেই মুক্ত হার মূল্যটা কিন্তু আপনাকেই দিতে হবে। মুক্তার মূল্য? আই মিন আপনার ওই বোনের কলঙ্ক ঢাকার জন্য আমাকে 5 লাখ টাকা দিতে হবে। টাকাটা কিন্তু আমায় 10 থেকে 15 দিনের মধ্যেই চাই। কিন্তু এই কদিনে আমি তো এত টাকা কোথায় পাবো ভাই? আমার সেটা আমার জানা কোনো বিষয় নয়। আমি ঠিক 10 দিন পরেই আসবো। গৌতম, হয় টাকা রেডি রাখবেন, নইলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। গৌতম, কথাটা মনে রাখবে। গৌতম, গৌতম! যেও না ভাই, যেও না। আমার কথা শোনো ভাই। এ কি হলো বড় বউ? আমার সংসার আকাশে এ আবার কোন বিপদের মেঘ ঘনিয়ে এলো? নিজের বোনের বিয়ের দেনা এখন শোধ করতে পারিনি, তার উপরে আবার এতগুলো দেনার দাম। টাকার জন্য দিয়ে ভেবো না দাদা, আমি আমার অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করেছি। লোনটা পেয়ে গেলেই কাকনের বিয়ের সব দিন আমি শোধ করে দেব। কাকনের বিয়ের দেনা শোধ হলেও আরো একটা দেনা যে আমাদের গলায় ঝুলছে রে নীলাদ্রি, সে দেনা তুই কেমন করে শোধ দিবি? আবার কার কাছে কিসের দেনা বৌদি? কিছুক্ষণ আগে গৌতম এসেছিল রে ভাই, এসে এসে এই রিপোর্টটা দিয়ে গেছে। এটা এটা দেখলে তুই সব বুঝতে পারবি, সব বুঝতে পারবি। এ কি কাকুন 1 মাসের অন্তঃসত্ত্বা? না, এ আমি বিশ্বাস করি না। আমাদের অবিশ্বাসের চেয়ে ওই রিপোর্টের মূল্য যে অনেক বেশি রে ভাই। তাই গৌতম কাকুনের ওই পাপ ঢাকার জন্যে আমাদের কাছ থেকে 5 লাখ টাকার দাবি রেখে গেছে। 5 লাখ টাকা? আর 10-15 দিনের মধ্যে ওই টাকা দিতে না পারলে সে আমাদের পুলিশে দেবে ভাই। বৌদি, কোথায় পাবো আমি এত টাকা? আজ আমি বড় অসহায় রে রাত্রি, আজ আমি বড় অসহায়। অসহায় কেন দাদা? আমি তো তোমার পাশেই আছি।
দাদাকে তুমি চিন্তা করতে বারণ করো বৌদি। ওই গৌতমের অভিযোগ যদি সত্যি হয় তাহলে এই 5 লাখ টাকার ব্যবস্থা আমি করবই। আর কারোর জন্য তোমাকে আমি একটা টাকাও খরচ করতে দেব না। বিউটি, এ তুই কি বলছিস বিউটি? কাকুনের যে আর বড্ড বিপদ। এই 5 লাখ টাকা দিতে না পারলে আমাদের কাকুনের জীবনটা যে নষ্ট হয়ে যাবে। যাই যাবে তাতে আমাদের কি? আরে কাকন কি শুধু ওর একার বোন নাকি, হ্যাঁ, যে সব ঝামেলা ওকেই পোহাতে হবে? আহ বিউটি, যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি ঠিকই বুঝি, তুমি শুধু তুমি বোকা হাদারামের মতো কিচ্ছু বোঝো না বলে এরা তোমাকে মাথায় কাঁঠাল ভেঙে খেতে চাইছে। আমার মনে হয় এরা সবাই তোমার কাছ থেকে ওই টাকা হাতিয়ে নেবার কোনো মিথ্যে মতলব এটেছে। আমি তোমাকে স্পষ্ট কথা বলে দিলাম, আর কারোর জন্য তোমাকে একটা টাকা আমি নয় ছয় করতে দেব না। বিউটি, ছি, ছি, ছি। এসব তুই কি বলছিস রে আমার? এই নীলাদ্রি বাবা যে যদি সংসারের জন্য একটু একটু অপচয় করি থাকে, আরে সেটাকে তুই নয় ছয় বলে এই বাবাজির মনে কষ্ট দেবি মা? না 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 না, এটা তুই একদম ঠিক বলিস নে রে মা। বাবা তুমি আমি হলাম বাঁকা পাগলি, আমি বাঁকা হয়ে চলি, কিন্তু আমি সোজা কথাটাই বলি। আমারই মেয়ে হয়ে তুই কিনা বাঁকা পথে চলতে শুরু করছিস রে মা? না 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 না, এ তো ভালো কথা নয়। ওকে একটু ভালো করে বোঝান মেসোমশাই। আজ আমাদের সংসারে মহা বিপদ, আর সবাই মিলে এক হয়ে সেই বিপদের মোকাবেলা না করলে আমাদের এই সংসারটা যে একেবারে শ্মশান হয়ে যাবে মেসোমশাই, একেবারে শ্মশান হয়ে। না বৌদি না, এই দাদার নিজে হাতে গড়া এই সংসারটাকে আমি কিছুতেই শেষ হতে দেব না। আমার সবটুকু সামর্থ্য দিয়ে এই সংসারটাকে আমি স্বর্গ করে তুলবই, স্বর্গ করে এই তুলবই। সংসারটাকে স্বর্গ করতে যে আমাদের জীবনটাকে তুমি কিছুতেই নরকে পরিবর্তন করতে পারবে না, তাই বলছি। আর একটা টাকাও তুমি খরচ করবে না। আলু ভাত দেবে। মাছ কেন গো? এই বাবাজির ইচ্ছে হলে 5 লাখ দেবে। এই ব্যাপারে তুই যদি ঝগড়া দিয়েছিস তো তোর সাথে আমি সব সম্পর্ক ছিন্ন করবো। এত অস্থির হচ্ছিস কেন রে মা? দেখ না নীলাদ্রির সাথে আমি কি করি। বাবাজি তো ওই টাকা দিয়ে আর জুয়া খেলছে না। হ্যাঁ মা, এই যা বলছিলাম রে মা। কি বাবা? এই তুই বলছিলিস না তুই নাকি ওই বড় রাস্তার ধারে এই জমি কিনে নতুন ঘর বানাবি নাকি? সেটা তোর নামে কিনে দেবে মা। এমন একটা জমির খোঁজ আমি পেয়েছি রে মা। ও মা, আমি আমি তোমাকে কখন জমি কেনার কথা বললাম বাবা? এই দেখ বড্ড ভুলো মন তো রে মা। এই সকালের কথা তোর বিকেলে মনে থাকে না রে মা। বাবা এই এই যা বলবো সবে তুই তাল মিলিয়ে যা।
বলেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি বাবাকে বলেছিলাম তো। হ্যাঁ, জানো তো আমার অনেক দিনের ইচ্ছা ওই বড় রাস্তার ধারে আমার নামে মস্ত বাড়ি একটা বাড়ি হবে। হ্যাঁ, বাড়ি পরে হবে কোন রে মা? আগে তুই জমিটা কিনে নে। অসম্ভব, এখন জমি কেনার কোনো পরিকল্পনাই আমার নেই। নেই। তবে পরিকল্পনাটা করে ফেলো না বাবাজি। এই 5 ডেসিমেল জমি আমি দেখে এসেছি, মাত্র 5 লাখ টাকা দাম। এই জমিটা আমার ছেলেটাকে কিনে দাও বাবাজি। সে বাড়ি যখন তুমি পারো বানিয়ে নেবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেল? এরই মধ্যে আমি এত টাকা কোথায় পাবো? সে কি বাবাজি, বোনকে সুখী করতে তুমি 5 লাখ টাকা বের করতে পারবে, আর বউকে সুখী করতে 5 লাখ টাকা বের করতে পারবে না? কি বললেন? মোট কথা হচ্ছে ওই কাকনের কলঙ্ক ঢাকতে যদি তুমি 5 লাখ টাকা খরচ করতে পারো তাহলে 5 লাখ টাকা দিয়ে আমাকেও জমি কিনে দিতে হবে। অবশ্যই। অসম্ভব। ইউটি কাকনকে নিয়ে জীবন মরণের সমস্যা। যে মেয়ে পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে বসে তার মরে যাওয়াই ভালো। তাহলে তো তোমারই আগে মরাটা উচিত। কি? তুমিও তো পেটে বাচ্চা নিয়ে ওই বিয়ের পিড়িতে বসেছিলে। কোন হারামজাদা এ কথা বলতে পারে যে আমি পেটে বাচ্চা নিয়ে বিয়ের পিড়িতে? এই, এই মুখপুরি, দিলি তো সব ফাঁস করে। কি হলো? চুপ করে গেলে কেন? সত্যি কি তুমি অন্তঃসত্ত্বা ছিলে, না ওই মিথ্যে করে? না বাবাজি, মিথ্যে নয় বাবাজি। ওরা বলতে চেয়েছে ও অন্য কারো বাচ্চা পেটে নিয়ে হ্যাঁ গো, আমি তো শুধু তোমার বাচ্চা পেটে নিয়ে বিয়ের পিড়িতে বসেছি না গো, বলো না। আর বাচ্চা পেটে ধরে আছো, আর সে কথা সময়ই বলবে। আমি সেই সময়ের অপেক্ষা করে আছি, কবে তোমার ওই পেটের বাচ্চাটা জন্মাবে। তারপর ওই বাচ্চার ডিএনএ টেস্ট করলেই এই বোঝা যাবে বাচ্চাটা কার। কি বলে তুমি? কেউ না জানলেও আমি ভালো করে জানি, ওই তোমার ওই পেটের বাচ্চা আমার নয়। তোমার ওই কলঙ্ক ঢাকার জন্য তুমি তোমার বাবাকে বলো 5 লাখ টাকার জোগাড় করে রাখতে। 5 লাখ। এবার কি হবে বাবা? আমাদের চালকে জোরে বেচাল করে দিয়ে অন্য চাল করে দিয়ে গেল। অত চিন্তা করছিস কেন রে মা? এই, তোর পেটে তো কোনো বাচ্চাই নেই। তোমরা হাত দিয়ে দিদির বিয়েটা ঠিকঠাক
আমি করিনি ভেবেছো? সে চেষ্টা আমি অনেক আগেই করেছি, কিন্তু তোমার জামাই কি করে জানো? তোমার জামাই আমার ছায়াটুকু মারাতে চায় না। আরো কি বলে জানো? আরো বলে যে এই বাচ্চাটা না জন্মানো পর্যন্ত আমাদের সঙ্গে নাকি কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই হবে না। এই ঝটকা! এই যে দেখছি, তুলা নিজেদের ভাঙে, তুলা নিজেদের ফেটে গেলে। যাই, এই কথাটা এই জামাই বাবুকে আর তো জামাই বউকে গিয়ে কি বলবি? বল বল, কি বলবি? বলবো। বাবু, দিদির পেট খালি, কোনো বাচ্চা টাচ্চা নেই। চুপ কর হারামজাদা। তোর জামাই বাবু এই কথা শুনলে কি করবে জানিস? জানি তো, দিদি চুলের মুঠেই ধরলে গোল গোল করে হালকা চালিয়ে দেবে। আর এলো জানি, কি 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 জানিস? দিদি আমার জামাই বাবু কার পর্যন্ত পৌঁছাতে দেবে না। তার আগে আমার মুখ বন্ধ করে দেবে। বাবা তাই না লালি দিদি? বাবা বাবা, তোমার এই ছেলেকে তুমি বোকা ভাবলে কি হবে? এ জানো এ একটা পাক্কা শয়তান। লে ঝটকা! আমলা গাতে আমলা ফল আম ফল খায়। এই, শোন তোর মুখটা বন্ধ করতে কি করতে হবে শুনি বলতো? তেমন কিছু নয়। আমাকে একটা এত বলো মোবাইল কিনে দিতে হবে। মোবাইল তুই কি করবি? আমার বয়সী ছেলেরা দা করলে আমি তাক করব। আমি গান শুনবো, ফেসবুক করবো, ফিল্ম খেলা খেলবো। তুই বোকা শোকা আমার ছেলে। মোবাইল চালানো শিখবি কি করে? মোবাইল শিখতে হয় না গো বাবা। বলো মোবাইলে সব কিছু বল বল দিদি, মোবাইল কিনে দিবি কিনা? না দেবে না, ও তোকে মোবাইল কিনে দেবে না। তাহলে আমি এই জামাই বাবু কাছে আমি চললাম। ভাই আমি তোকে কথা দিচ্ছি ভাই, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে মোবাইল কিনে দেবো ভাই, আজই কিনে দেবো, আজই। লে ঝটকা! তোমার আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে তুমি এখান থেকে যেতে দাও। আমাকে এখান থেকে যেতে, আমি মুক্তি চাই, যে আমি মুক্তি চাই। মুক্তি! আরে মুক্তি পাওয়া যায় নাকি? মুক্তি পাওয়া যায় কাকুর। তোমারই জন্য আমাদের হোটেল বিজনেস এই ফুলে ফেপে উঠেছে। তাই তোমাকে হাতছাড়া করলে আমাদের বিজনেস যে ফ্লপ হয়ে যাবে। আমি তোমার দুটি পায়ে পড়ি গো, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমাকে তুমি যেতে দাও। আমার কোনো খোঁজ খবর না পেয়ে দাদা বৌদি হয়তো এখন কেমন আছে জানি না গো, কেমন আছে। খুব ভালো আছে। আরে এই তো আমি গতকাল তাদেরকে দেখে এলাম। সত্যি সত্যি বলছো? তুমি ওখানে গিয়েছিলে গো, ওখানে গিয়েছিলে? আরে বাবা, আমি সত্যি বলছি। তোমার সঙ্গে আমি
আরে যাই করি না কেন, আমার বিবেক মনুষ্যত্ব বলে কিছু আছে নাকি? তোমার সন্ধান না পেয়ে তোমার দাদা বৌদিরা যাতে দুশ্চিন্তা না করে, সেই জন্যই তো তাদেরকে আমি সান্ত্বনা দিতে গিয়েছিলাম। কি সান্ত্বনা দিয়েছো গো? নিশ্চয়ই তারা আমার কথা খুব খোঁজ খবর করছিল। তুমি যে আমাকে নকল বিয়ে করে এখানে এনে বিক্রি করে দিয়েছে, এই কথাটা তুমি তাদেরকে বলনি তো? আরে মাথা খারাপ, হে, এমন কথা কেউ আবার বলে নাকি? কিন্তু হ্যাঁ, তাদেরকে আমি অন্য গল্প তা কি 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 গল্প শুনিয়েছো শুনে বলো? রেখেছি। কি গল্প শুনিয়েছো বলো না গো, বলো কি গল্প শুনিয়েছো? এক দারুণ গল্প। তোমার একটা ফলস ইউএসজি রিপোর্ট বানিয়ে সেটা তোমার দাদার হাতে ধরিয়ে দিয়ে বললাম, কি বললে? এই দেখুন, আপনার বোন বিয়ের আগে 1 মাসে না! অন্তঃসত্ত্বা ছিল, না! আর সেটা লুকিয়ে আপনারা আমার সাথে ওই কাকনে বিয়ে দিয়েছে। তাই ওই কলঙ্ক ঢাকার জন্য আমাকে 5 লাখ টাকা দিতে হবে, কিন্তু তা না হলে ওই প্রতারণা দায়ে আপনাদের সবাইকে আমি জেলে দেবো। না, ছি, ছি, ছি। মনুষ্যত্ব বলে কি তোমার কাছে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই? না, নেই। টাকার জন্য আমি সব কিছু করতে পারি। বিবেকের ঘরে তালা লাগিয়ে দিয়েছি, টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তাহলে যাও না গো, যাও না। টাকার জন্য তুমি তোমার বোনকে বিক্রি করে দিয়েছো, টাকার জন্য তুমি তোমার মাকে এই সবার সামনে বাইরে সাজিয়ে ছাড়ো! আমার ওই আম্মা বহিনের নামে আর একটা বাজে কথা বললে আমি তোমাকে গোলাটি। এ কি করছো ওসমান? এইভাবে ওকে কষ্ট দিলে ও যে হাঁপিয়ে পড়বে, আর ও হাঁপিয়ে পড়লে ও যে আমার কারবারে কেরোসিন পড়ে যাবে। ওর বড্ড সাহস আজকাল বেড়ে গেছে, ও আম্মা বহিনের নামে তুই কথা বলে। বলতে দাও ওসমান। এই যে গরুতে দুধ দেয় তার লাঠিও মাঝে মাঝে খেতে হয়। এই, তুমি এখন যাও ওসমান। আজ আমার মনটা আর শরীরটা বড় ম্যাচ ম্যাচ করছে। এই কাকনকে দিয়ে আমার মনটাকে মেসেজ করিয়ে দেব। ওকে স্যার, ওকে। শুধু মেসেজ নয়, ওই ফিল্ডে নামানোর আগে ও কতটা তৈরি সেটা পরখ করে দেখে নে। তোমার দিকে খোঁজ করার আগে তুমি আমায় কতটা খোঁজ করতে পারবে সেটা তো আজকে আমরা তাদেরকে পায়ে পড়ি। আপনি আমাকে এখান থেকে যেতে দিন, আমাকে একটু ভদ্রভাবে বাঁচতে দিন, আমাকে একটু। এই আজকের দিনে ভদ্রভাবে বাঁচতে গেলে শুধু টাকা চাই কাকন, টাকা। আর আমি তোমাকে এমন জায়গায় পৌঁছে দেব সেখানে তুমি অঠেল টাকা কামাতে পারবে, আর সেই সাথে জীবনটাকেও তুমি দারুণ ভাবে উপভোগ করতে পারবে। চাই না, আমি টাকা চাই না। আমি আমার মান সম্মান বিক্রি করার টাকা এই রোজগার করার চেয়ে আমার যে মরা যে অনেক ভালো, আমার যে মরা অনেক ভালো।
দিনেই তোমার প্রসার এত বেড়ে গেছে, এই অন্যদের যে কাস্টমারটা তোমাকেই বেশি পছন্দ করছে। যতটা পারো নামিয়ে নাও। মনে করো আজ আমি তোমার স্পেশাল কাস্টমার। না নাচ গান আর তোমার যৌবনের ম্যাটেরিয়ালস দিয়ে খুশি করে দাও। আর আমি আপনাকে অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়, আজ থেকে আমি আর কারোর সামনে নাচবো না, নাচবো না, নাচবো না। মনে গেলেও আমি নাচবো না। जरूर नाचबे सुंदरी, तुम हमारा साहेब सामने नाचा गाना करबे और तुम्हारा नाचा गाना में खुश हुए हमारा साहब बिल्कुल दीवाना बनिए जावे। जी हाँ साहब, मोना बिलेगी मौज बनानो जाए, इसलिए हमें अपना जुने स्पेशल मौलिया सियाची। अरे लीजिए साहब लीजिए। থ্যাংক ইউ তুফান। এই মাল আমি ওকেও খাওয়াবো আর নিজেও খাবো। বাহ বাহ, ভীষণ ভালো মত। क्या हाल है? बिल्कुल बहुआ का माल अच्छे। ए माल ज्यादा मीठा भी लागवे। ঠিক বলেছ তুফান, মনে যেন খুশির তুফান উঠেছে। সেই তুফানে আমি ভেসে বেড়াতে চাই। আহ! साहब, এবার এসো তো কাকর, তোমার প্রেমের দরিয়ায় আমায় তুমি এই ভাসিয়ে নিয়ে চলো। আজ সারাক্ষণ তোমায় ये सामान জানো তুফান, তোমার ওই মালটা ভীষণ কড়া। এই একটুতে অনেক বেশি নেশা হয়। ऐसा नहीं साहब, अपने बहुत टायर अच्छे। अरे दिन रात এত কাপ করলে আরে টায়ার তো হবেই। ঠিক বলেছ, আজ আমি ভীষণ tired। আমার বিশ্রামের প্রয়োজন। কাকন, তুমি কিন্তু কোথাও যাবে না। আমি একটু বিশ্রাম নিয়ে আবার আসবো। जाओ लाइट साहब जाओ, अगले 5-6 घंटा तक तुम्हारा होश नहीं आएगा। কেন হুশ আসবে না কেন? মনের সঙ্গে তুমি ওনাকে কি খাইয়েছো? अरे नींद का কিন্তু কেন? आज सारा रात আমি তোমাকে নিয়ে মौज করব বলে না, কে কে তুমি? আমি তুফান সিং আছে। আরে তুফান যেখানে আসবে সেখানে কিছু না কিছু নিশান রেখে যাবে। আসো আসো সুন্দরী, আবার জিন্দেগি में এই তুফান का पहला निशान रखने दो। তবে রে সন্তান, তোমার মরমে মরিয়া চিপিয়ে মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব
যদি তোমার হাতে মরণ হয় আমি তোমার ঠিক আছে। তুফান শিখ না না না, তুমি তুফান শিখ নাও। তোমার ওই অদৃষ্ট দৃষ্টি আমার এত চেনা লাগছে কেন? সত্যি করে বলো, কে তুমি, কি তোমার পরিচয় বলো, সত্যি করে বলো। আমি তো বললো আমি तूफान सिंह আছে ও লাই সাহেব का বডিগার্ড কাম ড্রাইভার। কিন্তু তুমি ওই কবিতাটা কোথা থেকে শিখলে? আমার এক দোস্তের কাছে। কে কে তোমার দোস্ত? কি দোস্তের নাম বলো, বলো তাড়াতাড়ি বলো। রাহুল। রাহুল? हाँ, আমি যখন জেলে ছিলাম তখন उसका साथ আমার মুলাকাত হয়েছিল। আমার দোস্ত बहुत बदनसीब आदमी আছে। রাহুল वो तुम जैसा काकों नामे लड़की को प्यार करतो, হ্যাঁ হ্যাঁ उसका साथ घर बनाने का ख्वाब देखतो। लेकिन अचानक कीजिए हुए गलो और काकोन उसका जिंदगी से बिल्कुल हारिए गलो। এখন তোমার দোস্ত কোথায় আছে বলতে পারো? भगवान जाने, হয়তো আমার দোস্ত আজ प्यार की दीवाना बनिए रास्ते पर रोते रोते घूमचे। अरे नहीं तो कोई बेवारिस लाश হয়ে গেছে। না, 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 এ আমি বিশ্বাস क्या করি हुआ না। काकुन बीवी, तुम्हारा आंख पे आंसू কেন? তবে কি हमारा दोस्त का काकुन তুমি আছে? আরে नहीं 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 তা কেন হবে? ও কাকুন তো बिल्कुल फूलों की तरह ছিল, लेकिन तुम तो फूल नहीं, वो लाहिरी साहब का रातों का बुलबुल। তুমি বিশ্বাস করো, এরা আমাকে জোর করে এখানে এনেছে। আর আমাকে ওই উসমান শেখ পরিচয় দিয়ে, বিয়ে পরিচয় আমাকে বিয়ে করে নিয়েছে। এই কৌশিক লাহিড়ীর কাছে আমাকে বিক্রি করে দিয়েছে। আমাকে জোর করে ওরা দেহ ব্যবসায়ী নামাতে চাইছে। কাকুন বিবি তুমি বিশ্বাস করো, আজও যে আমি রাহুল দাকে ভালোবাসি। बार प्यार मोहब्बत जरूर पूरा হবে কাকুন বিবি। তুমি তোমারা রাহুল को जरूर ফিরে পাবে। সত্যি বলছো? সত্যি বলছো আমি আমার রাহুল দাকে খুঁজে পাবো? আমি আমার রাহুল দাকে ফিরে পাবো? তুমি সত্যি বলছো? তুমি আমার সঙ্গে ওদের মতন প্রতারণা করছো না তো? नहीं কাকুন বিবি, আমি শয়তান नहीं, इंसान আছে। আর আজ থেকে আমি তোমার দোস্ত বানিয়ে গেলাম। हाँ, अरे दोस्त তোমাকে ওয়াদা দিচ্ছে एक ना एक रोज আমি তোমাকে হোটেল से बाहर করিয়ে ও রাহুল का पास নিয়ে যাবে। এই লেখিন একটু বাদ আমাদের দোস্তির কথা और किसी को तुम बोलवे ना, मेरा दोस्ती मंजूर মঞ্জুর? तो मिलाओ हाथ। वो हाथ छोड़ दो दोस्त, तुम सिर्फ मेरा बहन को हाथ पकड़ा भी। रंगीन अरे छुगरी, तू कान खुलकर सुन लो, उसका दिल हमारा बहन का चुराए लिए थे, इसीलिए किसी को हम ही उसका हाथ पकड़ाते देवो ना। ভুল ভাবছো, তুমি ভুল ভাবছো। আমি শুধু বন্ধু হয়ে বন্ধুর হাতটা ধরেছি, আমি প্রেমিকা হয়ে প্রেমিকের হাত ধরিনি। ও যেমন তোমার মনের প্রেমিক ছিল, আজও তেমনি আছে আর তেমনি থাকবে দাদা, তেমনি থাকবে, তেমনি हाँ हाँ, तू ठीक बोले आछिस। वो हमारा बहन का प्यार, वो हमारा बहन का मोहब्बत। না রঙ্গিন, তুমি ভুল করছো। আমাকে রে তোমার এমন অবাস্তব স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। কেন দোস্ত, तुम्हारा काकुन तो तुम्हार जिंदगी থেকে बहुत दिन पहले হারিয়ে গেছে। তোমার কি মনে হয় কাকুন আবার তোমার পাশ ফিরে আসবে? আসবে নয় রঙ্গিন, হয়তো সে এসে গেছে,
এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে রঙ্গিলকে জানতে দেওয়া যাবে না যে ওই কাকনি আমার সেই কাকন। কি হলো দোষ, কি ভাবছো? এই না মানে ভাবছি, যার হৃদয় অন্তরালে প্রেমের প্রদীপটা অনেক আগে নিভে গেছে, তার এই ক্ষত বিক্ষত মনটা কেন নতুন করে স্বপ্ন দেখতে পারে? জরুর পারে। একটা তুফান এসে তোমার সাজানো বাগানটাকে ভেঙে তছনছ করে দিয়েছে বলে তুমি যে নতুন করে বাগান সাজাবে না দোষ? हमारा बहिन তার প্যার দিয়ে তোমার জগমি দিলের দুঃখ দিস মিটাইয়ে দেবে, তোমার আধার দিলের মাঝে মোহব্বতের চিরাগ জ্বেলে দেবে। हमारा बहिन को शादी कर लो दोस्त। আহ, বন্ধ করো তোমার এই পাগলামি। একটা কথা মনে রেখো, চাঁদনি চাঁদ से होती है, चांदनी चांद से होती है, सितारों से नहीं। अरे मोहब्बत एक ही से होती है, हजारों से नहीं, हजारों से नहीं। প্রকৃত ভালোবাসা শুধু একজনকেই বাসা যায়, আর প্রকৃত প্রেম শুধু একজনকেই দেওয়া যায়। আর বাকি যেটা হয় সেটা হলো নোংরামি। আমি দোস্ত হয়ে কখনোই তোমার বোনের সঙ্গে নোংরামি করতে পারবো না দোস্ত, নোংরামি করতে পারবো না। ওই জাহান্নামের পথ আর কত দূর? আমি যে এক জাহান্নামের যাত্রী, তাই তো বিবেক নম্বর সত্যকে খুন করে আমি ওই জাহান্নামে যে পৌঁছতে চাই। ও পথ তোমার জন্য নয় রোহন ভাই, তোমাকে ওই অন্ধকার ছেড়ে আলোর পথে উঠে আসতে হবে, আবার নতুন করে গেয়ে উঠতে হবে জীবনের গান, জয়গান, আর বলতে হবে সত্যের পথে রব, সত্যের পথে, সত্যের পথে রব, সত্যের পথে, সত্যের পথে রব, সত্যের পথে, সত্যের পথে রব, সত্যের পথে। ভুল পথে চলবো না, কোনো বাধা মানবো না, লক্ষ্য বদল নয় কোনো মতে। সত্যের পথে রব, সত্যের পথে, সত্যের পথে রব, সত্যের পথে। আধারের বুক চিরে আলো ফুটে ওঠে, বেদনা আছে বলেছি সুখটাকে। আধারের বুক চিরে আলো ফুটে ওঠে, বেদনা আছে বলেছি সুখটাকে। তাই ভেঙে পড়বো না, কোনোদিনও হারবো না, সত্যের পথে রব, সত্যের পথে, সত্যের পথে রব, সত্যের পথে, সত্যের পথে রব, সত্যের পথে, সত্যের পথে রব, সত্যের পথে। তবদা ফুল আমার হাত জীবনে আলোর হাতছানি ফুল, এই অন্ধকারে আমার আর হতভাগ্য জীবনের একমাত্র গন্তব্যস্থল। দাঁড়াও রোহন, দাঁড়াও। তুমি আর মদ খেও না। বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম, যাকে তুমি মাতাল করে রাখতে, আর তুমি কিনা সেই মদের বোতল আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো রূপসা? আমি এতদিন না জেনে অনেক ভুল করেছি। বাহ,
এটা এটা কি তোমাদের চমৎকার চরিত্র? ভুল করেছিলাম, না জেনে ওই শয়তান কৌশিক মেহেরের কথায় আমি এইসব করেছি। রূপসা, রূপসা, আমি সব জানি। ওই মিস্টার লাহিড়ী আমার আমার সর্বনাশ করতেই তোমাকে এখানে লাগিয়েছিল। তাই তো এই সকল ভালোবাসার টোপ ফেলে তুমি আমায় নিয়ে সর্বনাশার খেলায় মেতে উঠেছো। সবই যদি জানো, এই মদের সাথে এই বিষাক্ত কিছু মিশিয়ে আমাকে একটু একটু করে এই পঙ্গু করার বরাত নিয়েছো, তাই না রূপসা? তাহলে তুমি সেদিন প্রতিবাদ করোনি কেন? যে শেষ করার ক্ষমতার যার নেই তার প্রতিবাদ করে কি লাভ? আমি জানি গৌর চক্রান্তের রাহু এই এই দত্ত ফ্যামিলিটাকে একটু একটু করে গ্রাস করতে চাইছে। এই সংসার কালো মেঘ ঢাকা, এই সংসার আকাশ। এই সময় আমি যদি প্রতিবাদ করি তাহলে হয়তো দাদাকে আমার মতো খুন হতে হতো। তাই তো এই প্রতিবাদহীন শবদেহ হয়ে নীরবের প্রতীক্ষায় আছি। এই পাশার চাল যদি কোনোদিন উল্টে যায় তাহলে তো হয় তোমার, তুমি আর মদ খেও না, আর মদ তুমি খেও না। না জেনে বুঝে তোমার অনেক ক্ষতি করে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সেই সমস্ত ক্ষতি আমি পূর্ণ করে দেবো। আবার একটা নতুন নাটক শুরু হলো। নাটক রহন বাবু, এটা তো ঈশ্বর ঠিক করে দেন। কে যে কখন কার সঙ্গে অভিনয় করবে সেটা স্বয়ং ঈশ্বর ঠিক করে দেন। এতদিন আমি যে নাটক তোমার সঙ্গে করেছি, আজ থেকে সে নাটক আমি শয়তান কৌশিকের সঙ্গে করব। তুমি নিজের দাদার সাথে তুমি না, ও আমার দাদা নয়, ওর সঙ্গে আমার কোনো রূপসা, তুই কি করছিস শয়তানি? তোর আসল পরিচয় যদি ফাঁস হয়ে যায় তাহলে পরে তো তোকে গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। না না, কি হলো রূপসা? তুমি থমকে গেলে কেন? না না, আমি কিছু চেপে যাইনি তো। আসলে কি হয়েছে জানো তো? বলছি কি, আমরা তো মায়ের পেটের ভাই বোন না, বাস্তব পিস্তত ভাই বোন, তাই আমাদের চিন্তাধারাটাও আলাদা। কিন্তু উদ্দেশ্যটা যে এক, তাই না রূপসা? মানে ওই যে একটা কথাই আছে না, বোকা লোকে ধোকা খায় আর চালাকে খায় পাল্টি। তাই আমি পাল্টি খেতে পারি, তাতে আমার এগুলো আপত্তি নেই। তাই আমাকে তুমি ধোকা খাওয়াতে এসো না রূপসা। আমি বোকা নয়, কথাটা মনে থাকে। আমি জানি তুমি বোকা নও, তাই তো সত্যি সত্যি যে আজ আমি বোকা, তাই নিজের জীবনের কাছে আমি ধোকা খেয়েই বসে আছি। কেনই ডাললি বাচ্চা খেলোয়াড় হয়ে তুমি খেলাটাকে একেবারে জমিয়ে দে। এ কিসের আপনি? আহা! আমার স্যার, আমি তুমি আমায় নাম ধরে ডাকো। তোমার হৃদয়ে যখন আমার নামটা লেখা হয়ে গেছে তখন আর নাম ধরে ডাকতে আপত্তি বলো ডার্লিং। ভাই তোমার কাজটা কতটা কমপ্লিট করতে পেরেছো? আমার কাজ আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি, তাই তো রোহন বাবু এখন আমার হাতের খেলার পুতুল। আর এখন আমি যা বলবো উনি ঠিক তাই করবেন। ভেরি গুড। তাহলে এই মেডিসিনের এই লাস্ট ডোজটা
করে একেবারে ফিনিশ করার কথা বলতে রূপসা এমন চমকে উঠল কেন? তবে কি রোহনের প্রতি ও দুর্বল হয়ে পড়েছে? রোহন বাবুর কোনো ক্ষতি আমি করতে পারবো না, কেননা রোহনকে যে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। কি হলো রূপসা, তুমি অন্য কিছু ভাবছো? কিছুদিন আগে এই বাড়িতে একটা খুন হয়েছে, আবার যদি নতুন করে খুন হয় তাহলে তো পুলিশ আমাদেরই সন্দেহ করবে, তাই না স্যার? নাম মানে কৌশিক। সুইট মাই ডার্লিং, এই কৌশিক লাহিড়ী কখনো ফাঁসে না রূপসা, বরং অন্যকে ফাঁসায়। এই তোমাকে দিয়ে রোহনকে খুন করিয়ে এই রাহুলের মতো তোমার কারবারে আমি কেরোসিন ঢেলে দেব। তুমি কি আমার কিছু ভাবছো নাকি কৌশিক? অফকোর্স আমি ভাবছি, শুধু তোমায় নিয়ে আমি ভাবছি। আর তোমায় নিয়ে ভাবতে ভাবতে আমি যেন কবি হয়ে যাচ্ছি রূপসা। হ্যাঁ, ইয়েস মাই ডার্লিং। মাথার মধ্যে অসংখ্য কবিতার ছন্দ আমায় কিলবিল কিলবিল করছে, তাই কোনটা আগে লিখি আর কোনটা পরে লিখি আমি স্থির করতে পারছি না। সত্যি তুমি কি সত্যি কবি হয়েছো? আমি কবি হয়ে তোমায় নিয়ে আমি লিখবো হাজার প্রেমের কবিতা, ভালোবাসার কলম হয়ে কাটবো আঁচড়, তুমি যদি হও গো প্রেমের খাতা। তুমি তো দারুণ কবিতা লিখেছো, আর তুমি তো একদম কবি হয়ে গেছো। শুধু কবি নয় ডার্লিং, আমি তোমার জন্য আমি এক গায়ক হয়ে এমন গান লিখেছি যেটা গাওয়ার তোমার সুযোগ করে দিয়েছি। হ্যাঁ তোমার, তাই গাও সেই ভালোবাসার মিষ্টি মধুর গান। বেশ তো, তুমি যখন আমার জন্য এত সুন্দর গান লিখেছো আর আমাকে ফাংশনে গান করার সুযোগ করে দিয়েছো, সেই গান তোমাকে গাইতেই হবে। বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, আহা! এই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে, ওই ওই বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে। কেমন করে জানলো বিচ্ছু আমার হলো রে, কেমন করে জানলো আমার বয়স হলো রে। ওই ওই বিচ্ছু, ওই 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 বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে।
দেখলাম নিজের মনকে তুমি ভুল, আপনি ভুল দেখেছেন স্যার। তোমার কি মনে হয় আমার চোখে ছানি পড়েছে আমি ভুল দেখবো? না, আপনি ভুল দেখেননি, তবে আপনার ভাবনাটা ভুল। ভাবনাটা ভুল মানে? আসলে আমরা তো মানে এই যাত্রা রিহার্সাল করছিলাম। যাত্রা রিহার্সাল? হ্যাঁ স্যার, এই স্বয়ং রামকৃষ্ণদেব বলেছে যাত্রায় নাকি লোকশিক্ষা হয়, আর সেই জন্যই তো এই দু একবার আমরা মাঝে সাঝে যাত্রাটা করি। ওই সামনে লোবানে আমরা একটা যাত্রা করব, আর সেই যাত্রার নাম হচ্ছে বৌমা তোমার পায়ে নমস্কার। বৌমা তোমার পায়ে নমস্কার। আর সেই যাত্রাতে হবে ও নায়িকা আর আমি ভিলেন। কাজের চাপে আমি রিহার্সালটা ঠিক মতো করতে পারি না, তাই এই সময় পেয়ে এই রিহার্সালটা করে নিচ্ছিলাম। আরে বোন, মানে বলছি কি দাদা, তুমি কিন্তু যখন তখন যেখানে সেখানে রিহার্সাল আরম্ভ করে দিও না, বুঝলে? আঙ্কেল কি ভাবলো বলো তো? ছি! এই বোনটা আমার ভীষণ লাগে। তা আমার অভিনয়টা কেমন দেখলেন স্যার? আমি ভিলেন সাজতে পারবো তো? তোমাকে আমার আরো নজরে নজরে রাখতে হবে। হ্যাঁ, মালটা গম্ভীর হয়ে গেল যে। ও, আমি আপাতত ওর কারবারে এই কেরোসিন ঢেলে দেবা ব্যবস্থাটা করে রেডি করে দিলাম। এক্সকিউজ মি স্যার, কয়েকদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। তুমি আমার কোম্পানির ম্যানেজার, যে কোনো সময় যে কোনো কথা তুমি বলতেই পারো। বলো কি বলতে চাও? মানে বলছিলাম কি স্যার, এই আপনি এই দত্ত অ্যান্ড কোম্পানির মালিক, এই কাগজ কিন্তু অন্য কথা বলছে স্যার। আই মিন এই কোম্পানির অর্ধেক মালিক কিন্তু আপনার ভাইপো রাহুল বাবুই রয়ে গেছে, এবং রাহুল যদি কোনোদিন ফিরে এসে এই তার অংশটা দাবি করে, তাহলে কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন স্যার। আরে রাহুল এসে কি দাবি করবে? সে বেঁচে আছে কিনা তারই তো ঠিক ঠিকানা নেই। সাবধানের তো মান নেই স্যার। ধরুন কোনোভাবে রাহুল বিচে গিয়ে আবার এখানে ফিরে এলো, তখন তাই বলছিলাম ওই আসুন ওই রাহুলের নামের শেয়ারটা আমরা দুজনে 50-50 করে ভাগ করে নিই। রাহুল আমার ভাইপো, তাই তার বর্তমানে তার কোনো সম্পত্তি বা শেয়ারের আইনত অধিকার আমারই। আমি তোমাকে ক্ষমতা ভাগ দিতে যাবো কেন? এই দেখুন, এই আপনাকে পুরোটা পাইয়ে দিতে আমি যে এত কিছু করলাম সেটাই আপনি ভুলে গেলেন। সেদিন সেই নির্মম ঘটনাটা আমি বিন্দু মাত্র ভুলিনি। নিজে বাঁচার জন্য সেদিন তোমাকে আমি সাপোর্ট করলেও অপরাধ বোধ আজ আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। স্যার, জানো ম্যানেজার,
আমার দাদা আমায় ভীষণ ভালোবাসতো, তাই তো নিঃসংকোচে আমার কোম্পানির অর্ধেক অংশ আমার নামে লিখে দিয়েছিল। কিন্তু বৌদি রাহুল ওরাও আমাকে খুব বিশ্বাস করত, কিন্তু আমি এমনই শয়তান, সেই দাদা বৌদির সাথে বিশ্বাসঘাতকতা করে সেই সংসারটাকে আমি শেষ করে দিলাম। তার সাজাও আমি আজ পাচ্ছি। চোখের সামনে আমার একমাত্র ছেলেটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এসবই হয়েছে তোমার জন্য। তুমি যদি সেদিন বৌদিকে খুন না করতে। এক্সকিউজ মি স্যার, এটাই আপনি কি বলছেন? আমি কখন আপনার বৌদিকে খুন করলাম? আর তার প্রমাণই বাকি আছে। তুমি খুন করো নে? মোটেই না। আপনাদের এই ফ্যামিলির সাথে আমার কি যে শত্রুতা আছে যে আমি খামোকা আপনার বৌদিকে খুন করতে যাব? তবে যে খুন করেছে তার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। কে খুন করেছে? এই যে এই ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমাকে বৌদির গলা চেপে ধরতে বলে গোপনে তুমি এই ছবি তুলে নিয়েছো। এই এমন ইম্পর্টেন্ট ছবিটাকে মুছে ফেলার মতো দিয়ে আমি নই স্যার। এই ছবিটাই পুরো প্রমাণ যে আপনি আপনার বৌদিকে খুন করেছেন। শয়তান কৌশিক লাইনে তোমাকে আমি ছাড়বো না। দিদির খুনের দায় তুমি আমার উপরে চাপিয়ে দে। তুমি রায় বাড়ি ভেবেছিস? না রে বেঈমান, খুনের দায় যদি জ্বালিয়ে হয়, আমার খুনের দায় যদি জ্বালিয়ে হয়, তোকে আমি সঙ্গে নিয়ে যাবো। আপনি জেলে যাবেন ছোট বাবু? কার খুনের দায় মানে? আমি আবার কাকে খুন করলাম যে আমি জেলে যাব? এই তো একটু আগে বলছিলেন ওই ম্যানেজার বাবু নাকি নিজের খুনের দায় আপনার উপর। আরে কি মুশকিল, কি বলতে কি উল্টা পাল্টা বকতে শুরু করেছিস? আমি উল্টো পাল্টা বকিনি, বরং আপনি ধরা পড়ে গিয়ে ওই আসল কথাটাকে চাপা দিতে চাইছেন। হারান! আমি পরিষ্কার শুনেছি আপনি কোনো একটা খুনের কথা বলছিলেন। আহ! হারান, তুই এখান থেকে যা। না, আগে আপনি বলুন কার খুনের কথা বলছিলেন? ওই ম্যানেজার বাবু কোন খুনের দায় আপনার উপর চালাতে চাইছে? আপনি না বললেও ওই আমি ছোট বাবুকে সব গিয়ে বলিব। এই হারামজাদা! এই ব্যাপারে যদি কারো কাছে মুখ খুলেছিস, তোকে আমি খুন করে ফেলবো। লাগছে ছোট বাবু, ছাড়ুন। তার আগে তো বল, তো কিচ্ছু শুনিস নে? কিচ্ছু শুনিনি, কিচ্ছু জানিস নে? কিচ্ছু জানি না। যতদিন তো এখানে থাকবে মুখ বন্ধ করে থাকবি, নইলে তোদের মুখটা আমি চিরদিনের
মতো বন্ধ করে দেবো। না, আমায় মারবেন না ছোট বাবু। আমি কিচ্ছু শুনিনি, আমি কিচ্ছু জানি না। আমায় বাঁচতে দিন ছোট বাবু, আমায় বাঁচতে দিন। অশান্তি চলছে সারা সংসার জুড়ে, চরম অশান্তি। বৌদি নাকি ওকে মেনে নিচ্ছে না। ও আমি ভেবে পাচ্ছি না কার কথা বিশ্বাস করব। বইয়ের কথা বিশ্বাস করলো জামাই বাবু, যে নিজের বইয়ের কথা বিশ্বাস করলে না সে তো কাপুরুষ। বইয়ের কথাই যে চলে, সুপুরুষ হচ্ছে কার পুরুষ হয় ভালো, তা এ সময় কি মনে করে? লে ধক্কা, আমি আমার দিল বালি আসবো, তাতে আমার সময় অসময় আছে নাকি? হ্যাঁ, তুমি কি জানো না আমি এ বালি কাটতে আমি ওই দিদিকে গিয়ে বলছি, দিদি আমি আর তোর গলা দেবো না। জামাই বাবু আমাকে বকেছে। কি মুশকিল, আমি আবার কখন বললাম? এসব কথা শুনলে তোমার দিদি আবার অশান্তি করবে। আমার দিদি অশান্তি করবে? দিদি জামাই বাবু কোন নামে নাম করছে? চুপ করো। তোমার এই বাড়িতে যাওয়া আসা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু জানতে চেয়েছিলাম এই সময় তুমি কেন এসেছো? কোনো কি বিশেষ দরকার আছে? আছে তো, দরকার না থাকলে কি আমি এমনি এমনি আসি? কি দরকার? পাল্লায় আমি মুখ দেখাতে পারি না, আস্তাই বেলুলই এই বন্ধু বান্ধবরা সবাই টিটকালি মারে। ও মা, কেন? সবাই বলে তোর জামাই বাবু মুক্তা মাইনে তাগলি করে, আর আর তুই কি না এমন সস্তা জামা প্যান্ট পরে ঘুরতি? এমন দামি দামি জামা প্যান্ট পরতে পারিস না? দামি দামি জামা প্যান্ট? তবে আমি ওদেরকে বের করে বলে দিচ্ছি। কি বলেছো? বলেছি আমার জামাই বাবু যা তা লোক নাকি, সে মস্ত বলো পিঠা। আমি বললে সে আমার এক্ষুনি 5,000 টাকা দামের জামা প্যান্ট কিনে দিতে পারলে। 5,000 টাকা দামের জামা প্যান্ট? হ্যাঁ, আর সেই টাকাটাই তো নিতে এসেছে জামাই বাবু। আমি তোমায় কোনো টাকা দেব না। তাই ভালো। লে ধক্কা, টাকা তুমি দেবে না জামাই বাবু? তাহলে আমি ওই দিদির কাছে চললাম। দিদিলে জামাই বাবু তোর নামে কি তাই তাই বদনাম করছে। এই, 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 চুপ চুপ চুপ। আমার কাছে 5,000 নেই, এই নাও তোমায় 3,000 দিচ্ছি।
তাই ভালো। বাকি 2000 তোমার কাছেই থাক। বলে নিয়ে নেব। ওহ, এই শনিগুলো কবে যে ঘাট থেকে নামবে কে জানে। এদের জন্য দেখছি আমাকে পথে নামতে হবে। এ কি? ও এমন করছে কেন? কি হয়েছে ওর? গো, আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার সর্বনাশ হয়ে গেছে। বাথরুমে পড়ে গিয়ে আমার বাচ্চাটা একেবারে নষ্ট হয়ে গেছে। তুই কাঁদিস না রে মা। বাচ্চাটা গেছে যাক, কিন্তু তুই তো বেঁচে আছিস রে মা। এই প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে যায়, বাবাজির বোধহয় খুব মন খারাপ হয়ে গেল। কিন্তু এমন অঘটন ঘটনা ঘটলো কি করে? অঘটন নয় গো, অঘটন নয়, এ হচ্ছে ঘোর চক্রান্ত। চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত। চক্রান্ত করে তোমার বৌদি ওই বাথরুমের মেঝেতে সাবান লেপে রেখেছিল। সাবানের মিস্টেকে পড়ে গিয়ে আমার আমার এত বড় ক্ষতি হয়ে গেল গো। বলিস কি রে মা? তোর জায়ের এত হিংসে রে মা? আমার বৌদি কখনো এ কাজ করতে পারে না। আরে পারে গো, পারে। আরে অনেক কিছুই তো তোমাকে আমার বলা হয়নি, আর বলেই বা কি হবে? তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। আরে বিশ্বাস করুক আর না করুক, আজ তুই বল মা, কি ঘটেছে সব খুলে খুলে বল। কি আর বলবো বাবা, কি আর বলবো? আরে শোনো না, আমি সেদিন রান্নাঘরে রান্না করতে গিয়ে সেই সিলিন্ডারের নবটা খোলা, সিলিন্ডারের নব খোলা দেখে আমার একটু বুঝতে বাকি রইল না যে ওনার বৌদি ইচ্ছা করে এই নবটা খুলে রেখেছিল। কারণ আমি যে রান্নাঘরে যাব, আর তখনই গ্যাস বাস্ট হয়ে এই ঘর বাড়ি জ্বলে পুড়ে আমাকে আমি নিজেই মরে যেতাম। সে কি রে মা? তোর কথা শুনেছে আমার গাটা যে কাঁপছে রে মা। না না না, আর তোর এই ঘরে থাকা চলবে না রে মা। এই বাবাজি, তুমি বরং বিউটিকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকো বাবা। অসম্ভব। যে দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই দাদার দুর্দিনে তাকে ছেড়ে আমি কখনো থাকতে পারবো না। অত সব পুরনো কথা মনে রাখলে কি চলে বাবাজি? আজকাল তো ছেলেই বাবাকে দেখে না। আরে দাদা তো কোন ছাড়। কিন্তু একটা কথা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না, বৌদি বিউটির সঙ্গে এমন আচরণ করবে কেন? আরে হিংসাই গো, হিংসাই। হিংসায়? হ্যাঁ বাবাজি, কাকুনের সেই অন্তঃসত্ত্বার গল্প ফেলে তোমার দাদা বৌদিকে তোমার কাছ থেকে এই 5 লাখ টাকা গেলিল মজলো বেঁচেছে। তাতে কাকুনে বাধা দিচ্ছে বলে ওর ওপর তোমরা এই তোমার বৌদির এত রাগ বাবা। অন্তঃসত্ত্বার গল্প ফেলেছে আরে মানে? বাবা, ওসব অন্তঃসত্ত্বা টন্তঃসত্ত্বা কিছুই না, ওগুলো হচ্ছে তোমার দাদা বৌদির বানানো গল্প। আর আমি আড়াল থেকে তোদের সব কথা শুনেছি।
কি শুনেছো? আরে শুনেছি, তোমার বৌদি তোমার দাদাকে ডেকে বলছে যে নীলাদ্রি বিয়ে করার পর একদম পাল্টে গেছে, আর হয়তো আমাদের দেখবে না। তাই তাই এই কাকনের কলঙ্ক দেওয়ার বাহানায় ওদের কাছ থেকে যদি এই 5 লাখ টাকা আদায় করে নেওয়া যায়, তাহলে বাকি জীবনটা আমাদের ভাবতেই হবে না। বৌদি বলেছে এ কথা, আমি পাল্টে যাচ্ছি। ওই দাদা বৌদিকে সাপোর্ট করছে। করবেই তো বাবাজি, তোমার দাদা তো আরো বড় কালপিট। কালপিট মানে? তোমার দাদা তো এই বিয়ের নামে তোমার বোনকে বিক্রি করে দিয়েছে। থামুন! কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে নয় বাবাজি, তুমি ভালো করে সব কিছু খবর নিয়ে দেখো। তোমার দাদা কোথায় কার সাথে তোমার বোনের বিয়ে দিয়েছে, তুমি কি নিজের চোখে দেখে এসেছিলে বাবা? না তো, দাদা তো শুধুমাত্র ঘটকের কথা বিশ্বাস করেই। ঘটক নয় বাবাজি, ঘটক নয়, ওটা একটা মেয়ে চক্রের দালাল। আর সেই দালালের কাছে তোমার দাদা কাকুনকে বিক্রি করে দিয়েছে। না, এ আমি বিশ্বাস করি না। দাদা কাকনকে নিজের মেয়ের মতনই ভালোবাসে, আর দাদা কখনোই এত নিষ্ঠুর। দাদা সবকিছু না দেখে শুনে তারা হুড়ো করে কাকনের বিয়েটা দিলে কেন? সত্যি কিন্তু এর মধ্যে কোনো রহস্য আর আমি ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। ওই বাবাজির মনের মাঝে আন্দোলন শুরু হয়ে গিয়েছে। ওর মনটা পেন্ডুলামের মতো একবার এদিক একবার ওদিক চলছে। আর এই সুযোগে মা তুই চেপে ধর। বাবা তুমি আমি বাঁকা বাগলি, আমি বাঁকা হয়ে চলি, তোমার এই সোজা কথাটাই বলিয়া। তাই তো, এখন আমি কি করি? ওর উত্তেজিত মনটাকে কি আমি খুঁচিয়ে দেব, নাকি নাকি ওকে আমি শান্ত করে দেব? না না না, আপাতত ওকে আমি একটু শান্ত করেই দিই। এই শোনো না। কি গো, তুমি হুটহাট করে মন খারাপ করে এবার বসে থাকো কেন বলো তো? আরে বাবা, তোমার মন খারাপ দেখলে আমার কি কষ্ট হয় না বলো? আমার সব হিসেব বোধহয় গরমিল হয়ে যাচ্ছে। আমি বোধহয় নিজের কাছে একটু একটু করে হেরে যাচ্ছি। না গো না, তোমাকে আমি হেরে যেতে দেবো না, কিছুতে হেরে যেতে দেবো না। আমি তোমাকে জিতিয়ে দেবই। এই শোনো না গো, আর মন খারাপ করে থেকো না। আরে এসো না, আজকে তোমার আমার মন মিশে গিয়ে আমরা একটু একাকার হয়ে যাই। কত ভালোবাসি আমি, কি করে বোঝাবো, কতটা আপনে তুমি কিভাবে জানাবো, কত ভালোবাসি আমি কি করে বোঝাবো, কতটা আপনে তুমি কিভাবে জানাবো, জানি না নিজেই জানি না, শুধু জানি তুমি ছাড়াই আমি যে আমাকে ভাবিতে পারি না, কত ভালোবাসি কি করে
তাহলে জানতে চাইছিলাম বিউটি হঠাৎ কাউকে কিছু না বলে কোথায় চলে গিয়েছিল? আশ্চর্য, তুমি বাড়ির গিন্নি, তুমি খোঁজ রাখো না কে কোথায় কখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে? আমি তুমি কি জানো না তোমার জন্য আজ বিউটি আমাদের কত বড় ক্ষতি হতে চলেছে? থাক না গো, থাক না। আরে আমাদের ক্ষতির কথা যাকে তাকে বলে কি লাভ বলো তো? কি বিপদ রে বিউটি? আর যাকে তাকে বলছিস কেন? আমরাই তো তোদের সবচেয়ে আপনজন। তাই যদি মনে করো তাহলে তুমি বারবার বিউটির ক্ষতি করার চেষ্টা করছো কেন? নীলাদ্রি, কি বললি নীলাদ্রি? আর একবার বল, শুনতে আমার কোনো ভুল হলো কিনা আরেকবার ভালো করে আমি যাচাই করে নি। বল নীলাদ্রি, তুই আর একবার বল। তার আগে তুমি বলো তো দাদা, কাকনকে তুমি কার কাছে কোথায় বিয়ে দিয়েছো? সে কথা বলার মানে কি নীলাদ্রি? আমার কাছে তো প্রচার করে বেড়াচ্ছ কাকনকে নাকি তুমি নিজের মেয়ের মতনই ভালোবাসতে, তাই সেই মেয়ের মতন কাকনকে কোথায় বিয়ে দিচ্ছ, পাত্র কেমন তা নিজে না গিয়ে দেখে আসার প্রয়োজন মনে করলে না? কোনো কিছু না জেনে শুনে তারা হুড়ো করে বিয়েটা দিয়ে দিলে। হ্যাঁ নীলাদ্রি, এটা হয়তো আমার ভুল হয়েছিল ঠিকই। ওই ঘটকের মুখের কথা বিশ্বাস করে এভাবে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া বোধহয় আমার ঠিক হয়নি রে ভাই। আর তাড়াহুড়োর কথা বলছিস? রাহুল আর কখনের সম্পর্ককে জেনে গিয়ে যদি পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেয়, সেই ভয়েই তো আমরা তাড়াহুড়ো করে বিয়েটা দিয়েছি। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আসলে বিয়ের নাম করে কাকনকে তোমরা বিক্রি করে দিতে চেয়েছিলে, আর সে কথা যাতে জানাজানি না হয় তাই তাড়াহুড়ো করে তোমরা কাকনের বিয়েটা সেরে ফেলেছিলে। কি বললে বৌমা? বিয়ের নামে কাকুনকে আমরা বিক্রি করে দিয়েছি? হ্যাঁ, পরিস্থিতি তো তাই বলছে। নইলে আজ পর্যন্ত কাকনকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? নীলাদ্রি, কাকনকে মোটা টাকায় বিক্রি করেও তোমার লোভ মেটে নেই। শেষে কাকনের অন্তঃসত্ত্বার খবর রটিয়ে সেই কলঙ্ক ঢাকার বাহানায় আমার কাছ থেকে 5 লাখ টাকার আদায় করতে এই হতভাগা, তখন থেকে মুখে যা আসছে তাই বলে যাচ্ছি। আর একটা বাজে কথা বললে আমি তোর মুখ জানতে। খবরদার! একটা কথা মনে রেখো, তোমার থেকে আমি ছোট হতে পারি কিন্তু দুর্বল নয়। তাই তোমাকে আমি এবার মতো সাবধান করে দিচ্ছি, আমার উপর হাত উঠানোর চেষ্টা করলে তোমার এই হাত আমি মুচড়িয়ে ভেঙে দেব। তুই কি করলি ভাই? তুই দাদার গায়ে হাত তুললি। ভুলবেই তো বড় বউ, আজ যে আমাদের নীলাদ্রি অনেক বড় হয়ে গেছে, অনেক শক্ত হয়ে উঠেছে। ওর এই হাত দুটো, তাই তো এই শক্ত হাত দুটো দিয়ে আমার এই দুর্বল হাত দুটোকে ভেঙে মুচড়ে দিতে পারে বড় বউ, ভেঙে দিতে পারে। চমৎকার চমৎকার ভাই, চমৎকার। তুই অনেক বড় হরে ভাই, তুই অনেক বড় হ। নীলাদ্রি, তোর মনে পড়ে? নীলাদ্রির মনে পড়ে সেই ছোটবেলায় একদিন গাছ থেকে পড়ে গিয়ে তোর ডান হাতটা ভেঙে গিয়েছিল? সেদিন তোর কষ্ট দেখে সেই কচি হাতটা তোর দাদা বুকের মধ্যে নিয়ে কি কান্নায় না কেঁদেছিল
কথা কি তুই ভুলে গেছিস নীলাদ্রি? বল না নীলাদ্রি, বল সে কথা কি তুই ভুলে গেছিস? থাকতে পারবো, থাক। সব কথা কি মনে রাখতে আছে? তাহলে তাহলে যে বেঈমান স্বার্থপর শব্দগুলো সব মিথ্যে হয়ে যাবে। কি বললে? রাত্রি, তুই আমার সম্পর্কে যা কিছু ভাবতে পারিস, আমার আমার সাথে কোনো আপত্তি নেই রে ভাই। তবে তবে তোকে একটা অনুরোধ করছি রে, তুই আমাকে 5 লাখ টাকা ধার দে। আমি সুদ সমেত তোর সব টাকা শোধ করে দেব। আমি তো হাতে ধরছি রে ভাই, ওই টাকাটা তুই আমাকে ধার দে। থামো! টাকা ধার তো দূরের কথা, আমি তোমাকে 7 দিন সময় দিলাম। এর মধ্যে যদি তুমি আমার বোন কাকনকে আমার সামনে হাজির করতে না পারো, তাহলে এই কাকনকে বিক্রি করার অভিযোগে তোমাকে আমি পুলিশে দেব। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার